তোমাদের সাথে আমি পরিতোষ। আশা করব সবাই ভালো আছো। দ্য আল্টিমেট লার্নিং হাব চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা ডিসেম্বর 2019 জিওগ্রাফির 10টি কোশ্চেন সলভ করব এবং ডিটেলসে আলোচনা করব। আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। এখানে প্রথম কোশ্চেনটিকে বলা হয়েছে, if two with population of 24,000 and 6,000 respectively are located 18 kilometers apart, the breaking point will lie one from the smaller town at a distance of, অর্থাৎ এখানে দুটি শহরের কথা বলেছে। প্রথম শহরটির পপুলেশন 24,000 এবং দ্বিতীয় শহরটির পপুলেশন 6,000 এবং দুটি শহরের মধ্যে দূরত্ব 18 কিলোমিটার। তাহলে প্রথম শহরটি থেকে দ্বিতীয় শহরটির মাঝে যে ব্রেকিং পয়েন্ট রয়েছে তার দূরত্ব কত সেটা বের করতে বলা হয়েছে। এখানে অপশন দেওয়া রয়েছে 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার এবং 6 কিলোমিটার। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, ব্রেকিং পয়েন্টের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো ব্রেকিং পয়েন্টের ফর্মুলা সহকারে এখানে এক্সপ্লেনেশন আমি করে দিয়েছি। ব্রেকিং পয়েন্টের ফর্মুলা d ডিভাইডেড বাই 1 প্লাস হোল রুট পপুলেশন b ডিভাইডেড বাই পপুলেশন a। এখানে d বলতে ডিস্টেন্স বোঝানো হয়েছে, পপুলেশন বি বলতে বড় শহরটির পপুলেশনকে বোঝানো হয়েছে এবং পপুলেশন এ বলতে ছোট শহরটির পপুলেশনকে বোঝানো হয়েছে। তো ক্যালকুলেশন করে বেরিয়েছে 6, অর্থাৎ অ্যান্সারটি হয়ে যাবে 6 কিলোমিটার। পরবর্তী প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং মেজারমেন্ট অফ ফর্ম ফ্যাক্টর ইজ কারেক্ট অ্যাজ বেসিন এরিয়া ইজ ডোনেটেড বাই এ অ্যান্ড ম্যাক্সিমাম বেসিন লেন্থ বিং এল। অর্থাৎ আমাদের জানতে হবে ফর্ম ফ্যাক্টর বলতে কি বোঝায়। ফর্ম ফ্যাক্টর হলো জলবিভাজিকা পরিমাপের একটি মেথড অর্থাৎ ফর্মুলা। ফর্ম ফ্যাক্টরের ফর্মুলাটি হলো বেসিন এরিয়া ডিভাইডেড বাই স্কোয়ার অফ দ্য বেসিন লেন্থ। এখানে একটি মনে রাখার বিষয় হলো যে ফর্ম ফ্যাক্টরের ভ্যালু কিন্তু সবসময় 0.754 এর কম হবে এবং ফর্ম ফ্যাক্টরের ভ্যালু যত কম হবে জলবিভাজিকা ততই ইলংগেটেড হবে, অর্থাৎ সম্প্রসারিত হবে। তো এখানে অ্যান্সারটি হয়ে যাবে 2 নম্বর, অর্থাৎ a ডিভাইডেড বাই এল স্কোয়ার। পরবর্তী প্রশ্নে চলে যাব। 3 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে, ফ্রম দ্য গিভেন ডায়াগ্রাম অফ মাল্টিপল নিউক্লিয়াই মডেল অফ আরবান স্ট্রাকচার ডিভাইসড বাই সি.ডি. হ্যারিস অ্যান্ড ই.এল. উলম্যান, identify the urban land use pattern of nuclear centers 3 and 6। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাল্টিপল নিউক্লিয়াই মডেলটি এখানে দেওয়া হয়েছে। সি.ডি. হ্যারিস এবং ই.এল. উলম্যান 1945 সালে মাল্টিপল নিউক্লিয়াই মডেলটি দিয়েছে। এই ল্যান্ড ইউজ প্যাটার্নটিতে তারা 9টি সেক্টরে বিভক্ত করেছে। প্রথম সেক্টরটিকে রিপ্রেজেন্ট করে সিবিডি, দ্বিতীয় সেক্টরটিকে রিপ্রেজেন্ট করে হোলসেল লাইট ম্যানুফ্যাকচারিং, তৃতীয় সেক্টরটিকে রিপ্রেজেন্ট করে লো ক্লাস রেসিডেন্সিয়াল, চতুর্থ সেক্টরটিকে রিপ্রেজেন্ট করে মিডিয়াম ক্লাস রেসিডেন্সিয়াল, পঞ্চম সেক্টরটিকে রিপ্রেজেন্ট করে হাই ক্লাস রেসিডেন্সিয়াল, 6 নম্বর সেক্টরটিকে রিপ্রেজেন্ট করে হেভি ম্যানুফ্যাকচারিং, 7 নম্বর সেক্টরটিকে রিপ্রেজেন্ট করে আউটলাইং বিজনেস ডিস্ট্রিক্ট এবং 8 নম্বর যে সেক্টরটি রয়েছে সেটিকে রিপ্রেজেন্ট করে রেসিডেন্সিয়াল সাবার্ব এবং লাস্ট 9 নম্বর সেক্টরটিকে রিপ্রেজেন্ট করে ইন্ডাস্ট্রিয়াল সাবার্ব। অর্থাৎ আমাদের বলেছে 3 নম্বর এবং 6 নম্বর সেক্টরটির কথা। তো 3 নম্বর রয়েছে লো ক্লাস রেসিডেন্সিয়াল এবং হেভি ম্যানুফ্যাকচারিং। তো অ্যান্সার হয়ে যাবে 2 নম্বরটি। পরবর্তী প্রশ্নে চলে যাব। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, which is the correct chronological order of the events pertaining to family welfare program in India। আমরা জানি যে 1951 সনে ভারতবর্ষে সর্বপ্রথম ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম অ্যাডপ্ট করা হয়। ভারতবর্ষের জনসংখ্যার যে বৃদ্ধির হার সেটিকে স্ট্যাবিলাইজেশন করার জন্যই কিন্তু ভারতবর্ষে সর্বপ্রথম ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম লঞ্চ করা হয়। তো আমরা যদি ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রামটি দেখি তাহলে এই ক্রনোলজিক্যাল অর্ডারটি দেখতে পারবো, অর্থাৎ ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ প্রোগ্রাম অর্থাৎ এমসিএইচ, চাইল্ড সার্ভাইভাল অ্যান্ড সেফ মাদারহুড প্রোগ্রাম অর্থাৎ সিএসএসএম, রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ প্রোগ্রাম অর্থাৎ আরসিএইচ,
ন্যাশনাল রুরাল হেলথ মিশন অর্থাৎ NRHM। তো পরবর্তী প্রশ্নে চলে যাব। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য গিভেন ড্রেনেজ প্যাটার্ন রিপ্রেজেন্টস হুইচ ওয়ান অফ দ্য ফলোইং। অর্থাৎ এখানে একটি ডায়াগ্রাম দেওয়া রয়েছে, অর্থাৎ ড্রেনেজ প্যাটার্ন দেওয়া রয়েছে, 4টি অপশন দেওয়া রয়েছে, প্যারালাল, ডেনড্রাইটিক, সেন্ট্রিপেটাল এবং অ্যানুলার। তো আমাদের ড্রেনেজ প্যাটার্ন বের করার সহজ উপায় হলো সেই প্যাটার্নগুলোর বেসিক বৈশিষ্ট্যগুলো মনে রাখা। আমরা দেখে নেব সেই বৈশিষ্ট্যগুলি কি কি। যেরকম প্যারালাল ড্রেনেজ প্যাটার্নের একটি মূল বৈশিষ্ট্য হলো এটি খাড়া ঢালের মধ্যে হবে এবং নদীগুলো সুইফট এবং স্ট্রেইট হবে। ডেনড্রাইটিক ড্রেনেজ প্যাটার্নের একটি বৈশিষ্ট্য হলো ইটস লুক লাইক দ্য ব্রাঞ্চিং প্যাটার্ন অফ ট্রি রুটস, অর্থাৎ গাছের শাখা প্রশাখার মতো দেখতে। সেন্ট্রিপেটাল ড্রেনেজ প্যাটার্নের একটি বৈশিষ্ট্য হলো এটি নিচু এলাকায় সৃষ্টি হবে এবং নদীগুলো চারদিক থেকে সেই নিচু এলাকায় এসে পড়বে। অ্যানুলার ড্রেনেজ প্যাটার্নের একটি বৈশিষ্ট্য হলো এটি রাফলি সার্কুলার হবে এবং কনসেন্ট্রিক পাথ অ্যালং আ বেল্ট হবে। এখানে অ্যান্সারটি হয়ে যাবে ডেনড্রাইটিক, যেহেতু এই ডায়াগ্রামটি ডেনড্রাইটিক ড্রেনেজ প্যাটার্নকে রিপ্রেজেন্ট করছে। তো পরবর্তী প্রশ্নে চলে যাব। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্রিন্সিপালস of central place system operate in region if K7 is applicable for special organization of settlements। এখানে বলা হয়েছে যে সেন্ট্রাল প্লেস থিওরিতে 3টি প্রিন্সিপালের কথা বলা হয়েছে, সেই প্রিন্সিপালের মধ্যে K7 কোন প্রিন্সিপালটিকে নির্দেশ করা হয়। এখানে দেওয়া রয়েছে মার্কেটিং প্রিন্সিপাল, ট্রান্সপোর্ট প্রিন্সিপাল, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপাল, ইকোনমিক প্রিন্সিপাল। আমরা জানি সেন্ট্রাল প্লেস থিওরিটি কে দিয়েছেন? ওয়াল্টার ক্রিস্টোলার 1933 সালে। ওয়াল্টার ক্রিস্টোলার তিনি তার থিওরিটিতে 3টি প্রিন্সিপালের কথা বলেছেন, K3 অর্থাৎ মার্কেটিং প্রিন্সিপাল, K4 অর্থাৎ ট্রান্সপোর্ট প্রিন্সিপাল, K7 অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপাল। তাহলে অ্যান্সারটি হয়ে যাবে 3 নম্বর, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপাল। পরবর্তী প্রশ্নে চলে যাব। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে হাইড্রোলিক স্লোপ থিওরি ওয়াজ গিভেন বাই। হাইড্রোলিক স্লোপ থিওরিটি কে দিয়েছেন? এখানে অপশন দেওয়া রয়েছে চার্লস ডারউইন, এ গডি, আরি হটন, সি এ কটন। চার্লস ডারউইন অরিজিন অফ স্পেসিস থিওরির জন্য বিখ্যাত, এ গডি ডেজার্ট জিওমরফোলজি এবং ওয়েদারিং এর জন্য বিখ্যাত, আরি হটন তিনি হাইড্রোলিক স্লোপ থিওরি দিয়েছেন এবং সি এ কটন জিওমরফোলজি বইটি লিখেছেন। হাইড্রোলিক স্লোপ থিওরি 1945 সালে আরি হটন প্রপোজ করেন। তো এখানে অ্যান্সারটি হয়ে যাবে আরি হটন 3 নম্বর। পরবর্তী প্রশ্নে চলে যাব। 8 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে দ্য ডিজিটাল ইমেজ প্রসেস which involves algorithms that examine the unknown pixels in the image and aggregate them into a number of classes based on natural groupings or cluster present in the image is known as। এটি কিন্তু রিমোট সেন্সিং থেকে নেওয়া, যেখানে ডিজিটাল ইমেজ প্রসেস অর্থাৎ ডিজিটাল ইমেজ প্রসেসিং এর জন্য বিভিন্ন টেকনিক ইউজ করা হয়। এখানে একটি টেকনিকের কথা বলা হয়েছে, অর্থাৎ ন্যাচারাল গ্রুপিংস, ক্লাস্টার প্রেজেন্ট। সেটি কোন টেকনিকের আন্ডারে পড়ে সেটি আমাদের বের করতে হবে। এখানে 4টি অপশন রয়েছে, স্পেকট্রাল এনহ্যান্সমেন্ট টেকনিক, সুপারভাইজড ক্লাসিফিকেশন টেকনিক, আনসুপারভাইজড ক্লাসিফিকেশন টেকনিক এবং ইমেজ ট্রান্সফরমেশন টেকনিক। অ্যান্সারটি হয়ে যাবে আনসুপারভাইজড ক্লাসিফিকেশন টেকনিক। তো পরবর্তী প্রশ্নে চলে যাব। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাডভান্টেজ ফর রেস্টার ডেটা ফরম্যাট। অর্থাৎ রেস্টার ডেটা ফরম্যাটের সুবিধা নয় কোনটি? এখানে অপশন দেওয়া রয়েছে সিম্পল ডেটা স্ট্রাকচার, ইজি অ্যান্ড এফিশিয়েন্ট ওভারলেইং, কম্পিটেবল উইথ রিমোটলি সেন্সড ইমেজারি, অ্যাপ্লিকেশন ফর নেটওয়ার্ক অ্যানালাইসিস। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে 3টি অপশন রয়েছে 3টি কিন্তু রেস্টার ডেটা ফরম্যাটের সুবিধা অর্থাৎ অ্যাডভান্টেজেস। শুধুমাত্র এই 4 নম্বর অপশনটি কিন্তু ডিসঅ্যাডভান্টেজ। তো অ্যান্সার হয়ে যাবে 4 নম্বরটি, অ্যাপ্লিকেশন ফর নেটওয়ার্ক অ্যানালাইসিস। পরবর্তী প্রশ্নে চলে যাব। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য পার্সেন্টেজ শেয়ার অফ মুসলিম পপুলেশন টু টোটাল পপুলেশন ইন ফলোইং 5 স্টেট ইজ হাই অ্যাজ পার 2011 সেন্সাস ডেটা। আইডেন্টিফাই দ্য কারেক্ট ডিসেন্ডিং অর্ডার অফ দিস স্টেটস ইন শেয়ারস অফ মুসলিম পপুলেশন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে 2011 সালের আদমশুমারি অনুযায়ী বিভিন্ন রাজ্যে মুসলিম পপুলেশনের যে পরিসংখ্যান সেটি যদি আমরা একটি ডিসেন্ডিং অর্ডারে সাজাই তাহলে সেটি কি ধরনের হতে পারে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, উত্তরপ্রদেশ, আসাম, কেরালা, ওয়েস্ট বেঙ্গল, জম্মু অ্যান্ড কাশ্মীর। এবার 2011 সালের সেন্সাস যদি আমরা দেখি সেখানে
দেখতে পারবো যে জম্মু কাশ্মীরে 68.31% মুসলিম পপুলেশন রয়েছে, যেটা আমাদের ভারতবর্ষের সব রাজ্যগুলির মধ্যে হাইয়েস্ট। এবং আসামে রয়েছে 34.22%, ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 27.01%, কেরালাতে রয়েছে 26.56% এবং উত্তরপ্রদেশেও রয়েছে 19.28%। তাহলে অ্যান্সারটি হয়ে যাবে 2 নম্বর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবে। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।